এবারের প্রাথমিক নিয়োগে বিরাট কম্পিটিশন হতে চলেছে এবং সেই নিয়োগের লাস্ট পর্যায়ে প্রাইমারি ইন্টারভিউ। তাই সেই প্রাইমারি ইন্টারভিউ এর প্রস্তুতিও কিন্তু জোরালো হওয়া প্রয়োজন। লাস্ট ক্লাসে কিছু সম্ভাব্য প্রশ্নের উপযুক্ত উত্তর সহ গল্পের ছলে একটা ডেমো ক্লাস দেখিয়েছিলাম। আজকের ক্লাসেও তেমনই কিছু প্রশ্ন এবং তার উপযুক্ত উত্তর, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ডেমো ক্লাস থাকছে যেটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু প্রাসঙ্গিক। আজকের পর্বে থাকছে আমাদের কমপ্লিট প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের যে কোর্স, তার একটা ক্লাসের অংশ। এই কোর্সে মাত্র 475 টাকায় 50টা ক্লাস, যার প্রতিটা ক্লাস 2 থেকে 2.5 ঘন্টা। এটা তৈরি করতে আমাকে যথেষ্ট পরিশ্রম এবং সময় ব্যয় করতে হয়েছে। এই ক্লাসের পাশাপাশি তুমি পাচ্ছ স্টাডি মেটেরিয়াল এবং তোমার জেলা ও গ্র্যাজুয়েশনের সাবজেক্ট থেকে ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করতে পারে এমন সম্ভাব্য প্রশ্নের উপযুক্ত উত্তর সহ পিডিএফ। এই প্রস্তুতিতে সময় লাগবে, তাই এখনই শুরু করে দেওয়া উচিত। এবং তোমরা যারা এখন অ্যাডমিশন নিবে এই কোর্সে, তারা ইন্টারভিউ এর আগে 2টো লাইভ ক্লাস পাবে। সমস্ত কিছুর পাশাপাশি ইন্টারভিউ এর আগে 2টো লাইভ ক্লাস পাবে। তাই ইন্টারভিউয়ে ভালো স্কোরের লক্ষ্যে মাত্র 475 টাকায় এই সম্পূর্ণ প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির কোর্সে যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা আমাদের আজকের ক্লাসে যাই। এরকম কেউ একজন মেসেজ করেছিল যে এটা ঠিক কিনা, পেপারে তো এখনো দেয়নি বা নিউজে তো দেখতে পাচ্ছি না। আসলে নোটিশগুলো আমি আগে পেয়েছিলাম, সেটা তোমাদের দিয়ে দিয়েছিলাম কালকেই দুপুর না বিকেলের দিকে। তো আজকে পেপারে তোমরা ওটা দেখেছো। আর ওই কিছু কিছু জায়গায় কনফিউশন আছে তোমাদের, সেটা হচ্ছে ওই সেন্ট্রাল এবং স্টেটের শেয়ার নিয়ে। তো তাহলে আমি প্রথমে পিএম পোষণ যোজনাতেই যাই। পিএম পোষণ যোজনা মিড ডে মিলের এখন বর্তমান নাম পিএম পোষণ যোজনা। তাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। কতটা বাড়ানো হয়েছে? 74 পয়সা বাড়ানো হয়েছে। এখন হচ্ছে 6 টাকা 19, তাই তো? এইটা পার হেড দেওয়া হচ্ছে। এর আগে আমি বলেছিলাম এই মিড ডে মিল পিএম পোষণ নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছিল, অনেক কিছু বিভিন্ন রকম সিচুয়েশনের কোশ্চেন, সেটা কিভাবে উত্তর করবে সেগুলো এর আগে জানিয়েছিলাম। তখন আমি ওটা 5 টাকা 45 পয়সা, মানে এতদিন যেটা ছিল সেটাই জানিয়েছি। তো ওই জায়গায় তোমরা যে জায়গায় নোট করেছো এই কথাটা, ওখানটায় এটাকে ঠিক করে নিবে যে এখন 6 টাকা 19 পয়সা হয়েছে। এবার এই 6 টাকা 19 পয়সাতে তোমরা যদি নোটিশটা ভালোভাবে পড়তে, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যেত। ওখানে দেখবে লেখা আছে নন এনিয়ার স্টেট। এনিয়ার হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ন, উত্তর পূর্ব অঞ্চলীয় যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর কথা বলা হয়। সেই রাজ্যগুলোতে এই নন এনিয়ার মানে ওই উত্তর পূর্বীয় যে রাজ্যগুলো, 7 সিস্টার্স, ওই আসাম মণিপুর, এই যে 7টা যে রাজ্য আছে তাদের বাদ দিয়ে, এবং জম্মু কাশ্মীর এদের বাদ দিয়ে বাকি যত রাজ্য আছে তাদের ক্ষেত্রে সেন্টার এবং স্টেটের কন্ট্রিবিউশন এই মিড ডে মিলে হচ্ছে 60% সেন্ট্রাল গভর্নমেন্ট দিবে এবং 40% স্টেট গভর্নমেন্ট দেবে। আর ওই নোটিশে এই বিষয়টাও লেখা ছিল, এটা একেবারে আমাদের যে ভারত তোমাদের যে নোটিশটা দিয়েছিলাম ওটা ভারত সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, মানে কোনো রাজ্যের যদি আর্থিক অবস্থা ভালো থাকে এবং সে চায় আমি এখানে কন্ট্রিবিউশন আরো বাড়াবো, 6 টাকা 19-এর 60% যেটা হয় সেটাই সব রাজ্যকে দিবে সেন্ট্রাল গভর্নমেন্ট, নন এনিয়ার স্টেটস তাদেরকে দিবে। আর রাজ্যকে বলা হয়েছে তুমি 6 টাকা 19 পয়সা বোঝাতে তোমার আর 40% লাগবে, সেটা তুমি দেবে। কোন রাজ্য যদি চায় সে তার আর্থিক ক্ষমতা অনুযায়ী এই কন্ট্রিবিউশনের পরিমাণ আরো বাড়াতে পারে। তাহলে এই জায়গায় সেই সমস্ত রাজ্যে কি হয়ে যাবে, 6 টাকা 19-এর থেকে বেশি হয়ে যাবে তাদের পার হেড বরাদ্দটা। এই রাজ্যগুলোর মধ্যে কয়েকটা সাউথেরই কয়েকটা রাজ্য আছে, তামিলনাড়ু আছে, কর্ণাটকেও মনে হয় একটু বেশি দেওয়া হয়, কেরালে বেশি দেওয়া হয়, আর কোনগুলো আছে আমার জানা নেই। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গেও বেশি দেওয়া হয় না, আশেপাশে যে রাজ্যগুলো আছে ঝাড়খণ্ড বিহার এগুলোতেও দেওয়া হয় না, উত্তরপ্রদেশ এগুলোতেও বেশি রাজ্য সরকারের কোনো বরাদ্দ বেশি থাকে না, 60-40 থাকে। এবার যে এনিয়ার স্টেট গুলো আছে মানে নর্থ ইস্টার্ন রিজিয়ন যে স্টেট গুলো, উত্তর পূর্বীয় যে রাজ্যগুলো এবং জম্মু কাশ্মীর ইউটি, তাদের যেহেতু আর্থিক অবস্থা তাদের অতটা ভালো নেই এই সমস্ত স্টেট গুলো, তাই সেন্ট্রাল গভর্নমেন্ট এদেরকে 90% দেয় এবং স্টেট গভর্নমেন্ট 10% দেয়। এদের ক্ষেত্রে একই কথা, তাদের যদি আর্থিক সক্ষমতা থাকে তাহলে আরো বেশি বাড়াতে পারে। এদের জন্য বরাদ্দটা এই 6 টাকা 19 পয়সা, এবং এই 6 টাকা 19 পয়সার মধ্যে কেন্দ্র সরকার দেয় 90% আর 10% স্টেট গভর্নমেন্টকে দিতে হয়। হ্যাঁ বলেছি স্যার এই 60-40 3 টাকা
স্যার তাহলে তো আমাদের শুধু ওই আজকে যে আনন্দবাজারেও এগুলো পুরো ডিটেলস, আনন্দবাজার পেপারেও এটা ডিটেলসেই দিয়েছি কত কি আছে। সুপর্ণা যে লিখে 3 টাকা 71, সেন্ট্রাল গভর্নমেন্ট 60% হচ্ছে, আর রাজ্য সরকারের 2 টাকা 38 পয়সা। হ্যাঁ বলো, কি বলছো বলো। স্যার ওই 5 টাকা 45 পয়সা থেকে 6 টাকা 19 পয়সা, মানে ওইটুকুই বাড়িয়েছে আমাদের, আর 60-40 যা আছে তো তাই রয়েছে আপাতত স্যার। 74 পয়সা বাড়িয়েছে। তোমাদের ওখানে যা বলেছিলাম আমি মিড ডে মিলের ক্লাসে, যতগুলো যা বলা হয়েছিল সিচুয়েশনাল কোশ্চেন, এটা সাফিসিয়েন্ট কিনা এই প্রশ্নটা করে ওখানে তৈরি করে দিয়েছিলাম। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় মিড ডে মিলে যে বরাদ্দটা দেওয়া হয় সেটা সাফিসিয়েন্ট কিনা, সেই দিনে যা উত্তর ছিল আমার আজকেও একই উত্তর। পরিবর্তন শুধু এটাই যে 74 পয়সা বেড়ে এখন যদি বরাদ্দের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে 6 টাকা 19 পয়সা। বেশ, হ্যাঁ এরপরে তোমাদের আমি আর একটা নোটিশ দিয়েছিলাম, সেটা হচ্ছে দেখবে নোটিশের উপরে লেখা ছিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান, টিচমেন্টেও আছে, আই হোপ যে তোমরা দেখেছো। সেখানে একটা নির্দেশিকা হচ্ছে সেলিব্রেটিং কনস্টিটিউশন ডে, সেলিব্রেটিং দ্য কনস্টিটিউশন ডে। কত তারিখে কনস্টিটিউশন ডে সেলিব্রেট করেছি? 26/11/2024, 26শে নভেম্বর 2024 কনস্টিটিউশন ডে সেলিব্রেট করতে হবে। কিভাবে সেলিব্রেশন হবে পুরো নোটিশের মধ্য দিয়ে শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে, সেটা সমস্ত স্কুলে এসেছে। আর 2015 সাল থেকে এই কনস্টিটিউশন ডে সেলিব্রেট হচ্ছে, কিন্তু এই যে 26শে নভেম্বর 2024 এর জন্য আলাদা সার্কুলার বের করে শিক্ষা দপ্তরকে কিভাবে সেলিব্রেট করতে হবে, এবং ওখানে দেখেছো যে স্কুলের যে প্রধান শিক্ষক বা যে দায়িত্বে আছেন তাকে সেলিব্রেশন হলো কিনা কেমন হলো তার ছবি ভিডিও করে আপলোড করারও কথা ওখানে নির্দেশ দেওয়া রয়েছে। এর কারণ হচ্ছে আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট যখন করা হয়, আমি এগুলো একটা ক্লাসে বলেছি, তবুও এই কথাটা প্রসঙ্গ এলো তো দু একটা বলেই। 26/11/1949 সালে সংবিধান গ্রহণ করা হয় বা অ্যাডপ্ট করা হয়। 26/11/2024 75 বছর পূর্তি হচ্ছে, এই সংবিধান গ্রহণের 75 বছর পূর্তি হচ্ছে, এই কারণে এই দিনটা বিশেষভাবে পালন করা হয়েছে। আবার এমনই আর একটা ডেট আসবে 26/01/1950, এই তারিখে সংবিধান কার্যকর হয়, সংবিধান কার্যকর হয় মানে কেম ইনটু এফেক্ট। তো সামনেই জানুয়ারি মাস আসবে, হয়তো 2025-এ তোমাদের ইন্টারভিউ। তো এই 26/01/2025 এই তারিখে এই সংবিধান কার্যকরের 75 বছর পূর্তি হবে। তো এই দিন রিপাবলিক ডে হয়। কিভাবে রিপাবলিক ডে সেলিব্রেট করতে হয় সে সমস্ত কিছু বলা হয়েছে এর আগে ক্লাসে। তো যেহেতু 75 বছর পূর্তি হবে, তো বিশেষ কিছু হয়তো নির্দেশিকা থাকবে। তো এই কথাটা যাতে তোমাদের খেয়াল থাকে এই জন্যই আমি তোমাদের নোটিশটা দিয়েছিলাম, এবং তোমাদের এই আজকে একটু দু একটা কথা এই বিষয়ে বলছি। অন্যান্য যে কোনো দিবসের মতন কিভাবে বিভিন্ন দিবস সেলিব্রেট কর, যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ইন্ডিপেন্ডেন্স ডে কিভাবে সেলিব্রেট করবে, পরিবেশ দিবস সেলিব্রেট কিভাবে করবে, তো তার জন্য আমি বলে দিয়েছিলাম যে কিছু কিছু পয়েন্ট কমন থাকে। তো এখানেও তোমরা যদি নোটিশটা দেখো তো ওখানে দেখবে মর্নিং অ্যাসেম্বলিতে এই দিনের গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে, তারপরে প্রভাত ফেরি করাতে হচ্ছে, তারপর সেই দিনটার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর পাশাপাশি একটা অনুষ্ঠান অর্গানাইজ করবে, আর দিনটা পালনের শেষে শিক্ষার্থীরা সেই দিনের গুরুত্ব সম্পর্কে কি জানবে সেটা তাদের থেকে জেনে নেওয়া হবে। এরপরে আরো একটা নোটিশ দিয়েছিলাম, যেখানে ছিল শিক্ষার্থীদের অ্যাডমিশনের ক্ষেত্রে বয়সের নির্দেশিকা বা কি কি বিষয় খেয়াল রাখতে হবে তার একটা নোটিশ। যেহেতু নতুন শিক্ষাবর্ষ শুরু হবে জানুয়ারি থেকে এবং শিক্ষার্থীরা অ্যাডমিশন নেবে, কোন কোন বিষয় থাকতে হবে তার একটা নোটিশ ছিল। এর আগে আমি ক্লাসে কিন্তু বলেছিলাম যে এরকম কোন একটা ক্লাসে এখন ভর্তি করার জন্য শিক্ষার্থীর বয়স নির্দিষ্ট করা রয়েছে ইউডাইস পোর্টালে। যখন তুমি অ্যাডমিশন করাতে যাবে তার নির্দিষ্ট বয়স অনুযায়ী তার যে ক্লাস হবে সেইটাই ভর্তি করতে হবে। তো এটাই ওই নোটিশেও আছে। এছাড়া কয়েকটা কথা সেখানে বলা আছে, সেটা হচ্ছে দেখবে আরটি অ্যাক্টের কথা সেখানে উল্লেখ করে বলা আছে। আরটি অ্যাক্ট 2009
সেখানে একটা বিষয় বলা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে দেয়ার উইল বি নো স্ক্রিনিং প্রসিডিউর ফর দ্য চিলড্রেন অর গার্জিয়ান, এরকম বলে লেখা আছে। মানে অ্যাডমিশনের ক্ষেত্রে কোন রকম স্ক্রিনিং টেস্ট নেওয়া যাবে না। তো এই পয়েন্টটা দেখে আমার মনে হলো যে যদি তোমাদের মধ্যেই কেউ একজন হয়তো বলছিল সিচুয়েশনাল কোশ্চেন এরকম বলছিলেন যে শিক্ষার্থীর অ্যাডমিশনের ক্ষেত্রে তার বোধের পরীক্ষা নেওয়া প্রয়োজন বা তার অভিভাবকদের সচেতন করা প্রয়োজন। প্রাইভেট স্কুলগুলোতে এমন হয়ে থাকে, অভিভাবকের গার্জিয়ানের স্ক্রিনিং টেস্ট হয়, শিক্ষার্থীর একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হয় প্রথমে। তো গভর্নমেন্ট স্কুলে এমন কিছু করা যাবে না। যদি জিজ্ঞাসা করে যে এমন শিক্ষার্থী অ্যাডমিশনের ক্ষেত্রে কি স্ক্রিনিং টেস্ট নেওয়া উচিত, তাহলে যেমন নোটিশটাই অ্যাডমিশনের ক্ষেত্রে সরকারি যে নোটিশ, যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ অফ ওয়েস্ট বেঙ্গল যেটা বলে দিচ্ছে আরটি অ্যাক্টের কথা উল্লেখ করে, তো তোমরা উত্তরের ক্ষেত্রে এমন বলবে স্যার আরটি অ্যাক্ট 2009 এই বিষয়ে নির্দেশিকা রয়েছে যে বিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবকদের কোনরূপ স্ক্রিনিং টেস্টের মধ্যে দিয়ে যাতে যেতে না হয়, এই বিষয়ে নির্দেশিকা রয়েছে। তার কারণ যদি এমন কোন স্ক্রিনিং টেস্ট হয়, অনেক অভিভাবক আছে যারা নিজেরা হয়তো শিক্ষিত নয় কিন্তু তারা চায় তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, আর এমন স্ক্রিনিং টেস্টের মুখোমুখি তাদের যদি হতে হয় তাহলে হয়তো তারা তাদের বাচ্চাকে নিয়ে বিদ্যালয়ে অ্যাডমিশন করাতেই আসবে না এই স্ক্রিনিং টেস্টের ভয়। আবার যদি শিক্ষার্থীদের স্ক্রিনিং টেস্ট করানো হয় সেটাও ঠিক নয়, তার কারণ ইনক্লুসিভ এডুকেশনে বলে সকল ইনক্লুসিভ এডুকেশন এবং আরটি অ্যাক্ট 2009 বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা সকলের অধিকার এবং একজন শিক্ষকের কর্তব্য হচ্ছে সেই শিক্ষার্থী যেমন অবস্থাতেই থাকুক না কেন তার বয়স অনুযায়ী তার জ্ঞানের যে স্তর তার অর্জন করা উচিত সেটা শিক্ষক তৈরি করবেন। তো সে কারণে আলাদা করে স্ক্রিন টেস্ট নেওয়া উচিত নয় বলে আমি মনে করি। এভাবে তুমি বলছো, তো সেক্ষেত্রে তোমার এই আরটি অ্যাক্টের প্রসঙ্গ আনলে উত্তরের গ্রহণযোগ্যতা বাড়ে। আশা করছি তোমরা পিডিএফটা দেখেছো। সেখানে পিপি বলছে 5 বছর বয়স হতে হবে পিপিতে অ্যাডমিশন করার জন্য, 5+ বাট নট মোর দ্যান 6, মানে লেস দ্যান 6 হতে হবে, 6 ইয়ার্স, 6 বছরের নিচে 5 বছর বয়সে পিপিতে অ্যাডমিশন। তো এই করতে করতে যেমন বয়স হয় সেই হিসাবে ক্লাস 8 একজন শিক্ষার্থীর বয়স হবে 13+ বাট লেস দ্যান 14 ইয়ার্স, মানে 14 বছরের কম হতে হবে, 14 বছর যাতে না হয়, 13 বছর বয়সে তাকে ক্লাস 8 থাকতে হবে। এবার ওখানে আরো একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে CWN স্টুডেন্টস শ্যাল বি অ্যাডমিটেড ইন সাচ দ্যাট দে মে কমপ্লিট এলিমেন্টারি এডুকেশন উইদিন 18 ইয়ার্স। CWN মানে চাইল্ড উইথ স্পেশাল নিড, বিশেষভাবে সক্ষম যে বাচ্চা, তাদের ক্ষেত্রেও এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে তারা 18 বছরের মধ্যে এলিমেন্টারি এডুকেশনটা কমপ্লিট করতে পারে। মানে এমনি সাধারণ বাচ্চার ক্ষেত্রে তারা 14 বছরে এলিমেন্টারি এডুকেশন কমপ্লিট করে দিবে, 6 থেকে 14 বছরে 8 কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় কোনো বিশেষভাবে সক্ষম বাচ্চা, তার জ্ঞান আহরণের প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে শিক্ষক তার অ্যাডমিশনের ক্ষেত্রে কিছুটা বয়সের রিল্যাক্সেশন দিতে পারে। মানে যেখানে হয়তো অন্যান্য বাচ্চাকে 5 বছর পিপিতে ভর্তি করছে সেখানে হয়তো 8 বছরে ভর্তি করবে, কিন্তু সেটা কোনোভাবেই যেন 10 বছর না হয়, তাহলে কি হবে 18 বছরের মধ্যে এলিমেন্টারি এডুকেশন সে কমপ্লিট করতে পারবে না। তাহলে তারও ভর্তির ক্ষেত্রে এজের রিল্যাক্সেশন দেওয়া হলেও শিক্ষককে এটা ইনশিওর করতে হবে যেন 18 বছরের মধ্যে তার এলিমেন্টারি এডুকেশনটা কমপ্লিট হয়। যে থাকছে 3 বছর, তো এই 3 বছর কি ওদের ওই মজারু আর কুটুম কাটামি পড়ানো হয়? 3 বছরই মজারু আর কুটুম কাটাম পড়ানো হয় না, সেটা পরে পড়ানো হয়। তোমাদের এখানে অনেকে আছে যারা অঙ্গনওয়াড়িতে কর্মরত, অঙ্গনওয়াড়ি ম্যাডাম, ওখানে পড়ানোর থেকেও তাদের যে কাজটা করতে হয়, অঙ্গনওয়াড়ি যারা কর্মী থাকেন বা শিক্ষিকা থাকেন, বিভিন্ন গান ছড়া মধ্য দিয়ে তাদেরকে বিষয় জানানো। ওখানে পড়ানোর কোনো ব্যাপার থাকে না যে তাদেরকে বোঝাবো, সেখানে তারা আসবে, বিভিন্ন গান ছড়া তাদেরকে শেখানো হবে, আর হয়তো বর্ণগুলোর ধারণা তাকে দিতে পারে। এর বাইরে ওখানে অঙ্গনওয়াড়িতে আলাদা করে পড়াশোনার কিছু নেই। প্রি প্রাইমারি যে স্টেজ, মানে এই যে এখানে গিয়ে তার ওই মজারু কুটুম কাটাম বই সেটা পড়বে।
কিন্তু এর আগে পর্যন্ত এমনকি অঙ্গনওয়াড়িতে বেশ কিছু খেলনাও দেওয়া হয়, যেগুলোর মধ্য দিয়ে বা ওই যে গান কবিতা তাদেরকে করানো হচ্ছে, তার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর মানসিক, দৈহিক এবং সামাজিক বিকাশ সাধন করা। এর বাইরে তার জ্ঞানের বিকাশের কথা কিছুই বলা হয় না এখানে। ওই যে গান আবৃত্তি, গান ছড়া বলছে তারা, ম্যাডাম বলছে, তারা শুনছে, তারাও বলছে, এর মধ্যে কি হচ্ছে, আনন্দের মানে তারা আনন্দ পাচ্ছে, তার মানসিক বিকাশ হচ্ছে, এসে আর 5টা বাচ্চার সঙ্গে মিশছে, তার সামাজিক বিকাশ করছে, এবং তাদেরকে বিভিন্ন রকম খেলা খেলানো হয়, দিয়ে তার দৈহিক বিকাশ হচ্ছে। তো অঙ্গনওয়াড়ি শিক্ষা ব্যবস্থার প্রথম লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর মানসিক বিকাশ সাধন করা, সামাজিক বিকাশ সাধন করা আর দৈহিক বিকাশ সাধন করা। এবার তুমি বলবা যে স্যার সে তো 3-4-এও তো এই উদ্দেশ্যটা আছে, সেখানে তো মানসিক, দৈহিক এবং সামাজিক, আচ্ছা আরেকটা ভুলে গেছিলাম, প্রক্ষোভিক বিকাশ ঘটাতে হয়। আমি বললাম যে হ্যাঁ এখানেও ঘটাতে হয়, তার পাশাপাশি তার জ্ঞানের বৌদ্ধিক বিকাশটারও বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কিন্তু অঙ্গনওয়াড়িতে 5 বছরের আগে পর্যন্ত বৌদ্ধিক বিকাশের উপর ততটা জোর দেওয়া হয় না। 5 বছরে এসে সে কুটুম কাটা, মজারু, বাংলা বর্ণ, অঙ্কের সংখ্যা, এই সমস্ত গুলো জাস্ট জানবে, চিনবে, চিহ্ন চিনবে, সেগুলো জানবে, সেগুলো আঁকা শিখবে, আঁকবে, এগুলো, এর বাইরে কিছু নেই। আচ্ছা স্যার, মানে স্যার এখন যেগুলো ইংরেজি মাধ্যমে যেগুলো প্লে স্কুল হচ্ছে, হ্যাঁ একদম প্লে স্কুল যেটা, ওটাই হচ্ছে অঙ্গনওয়াড়ি। আমি গিয়েছি, আমাকে ডিরেক্ট টপিকে যেতে বলা হয়েছে, আমি ডিরেক্ট টপিকে চলে গেছি। অবশ্যই প্রথমে বলছি যে স্যার আমি 5ম শ্রেণীর গণিত বিষয় থেকে গসাগুটা ডেমো আকারে দেখাচ্ছি। তারপরে বলছি যে স্যার আপনারা যদি অনুগ্রহ করেন আমি কি আপনাদের শিক্ষার্থী হিসেবে কল্পনা করে ডেমোটা দেখাতে পারি, বা নিজের মতন করে বলছে যে স্যার ম্যাম আমি কি আপনাদের শিক্ষার্থী হিসেবে কল্পনা করে ডেমোটা দেখাতে পারি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। বা স্যার ম্যাম আলাদা করে না বলে, দেখছো আমি কখনো বলছি আপনারা, তো আপনারাও বলতে পারো, মানে সবাইকে বলা হচ্ছে স্যার। তাহলে ওই অনুগ্রহ, স্যার স্যার বলবো না, স্যার ম্যাম বলবো না, দেখ আপনারা যদি অনুগ্রহ করেন আমি কি আপনাদের শিক্ষার্থী হিসেবে কল্পনা করে ডেমোটা দেখাতে পারি, ধন্যবাদ। আর আলাদা করে স্যার ম্যাম, ওই স্যার ম্যাম বলতে গিয়ে অনেকে না বাঁধে, আমিও দেখছিলাম তোমাদের, তো ওটাকে বাদ দিতে পারো, আপনারা বলা মানে সবাইকে বলা হচ্ছে। ডিরেক্ট শ্রেণী তারিখ, আমাকে ডিরেক্ট টপিকে যেতে বলবো, আমি শুরু করছি। গুড ইভিনিং এভরিবডি, তোমরা সকলে ভালো আছো তো? বাহ, আজকে আমি তোমাদের একটা মজার গল্প বলবো, দারুণ লাগবে। আর এই গল্পটা তোমাদের যে বিষয় আমার গণিত, তার সঙ্গে সম্পর্কিত। এই গল্পে একটা ছেলে আর একটা মেয়ে আছে, মানে ভাই বোন, তারা তোমাদের থেকে একটু বড়, ক্লাস 6-এ পড়ে, তাদের গল্পটা জানার জন্য খুব তোমাদের কৌতূহল হচ্ছে, তাই তো? আচ্ছা আমি বলবো গল্পটা, তার আগে তোমাদের বলতে হবে 4র্থ শ্রেণীতে তোমাদের আমি গুণনীয়ক পড়িয়েছিলাম, গুণনীয়ক সম্পর্কে তোমাদের সেখানে শেখানো হয়েছিল, তোমাদের মনে আছে গুণনীয়ক কি? আচ্ছা গুণনীয়ককে ইংরেজিতে কি বলে বলো তো? বলেছিলাম আমি ফ্যাক্টর। বাহ, খুব ভালো। আচ্ছা দেখি কেমন মনে আছে তোমাদের, বলো তো দেখি 18 এই সংখ্যাটা গুণনীয়ক কি হবে? তোমরা তো শিখেছো, বলো দেখি। গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা এই 18কে সম্পূর্ণরূপে বিভাজ্য করা যাবে, সেই সংখ্যাগুলো হচ্ছে 18-এর গুণনীয়ক, তাই তো? তাই দেখো 1 দ্বারা ভাগ করা যাচ্ছে, বলো বলো, আর বলো, তোমরাই বলো। 2, ঠিক আছে। 3, 6, 3 6 18, তাই তো? আচ্ছা আর 9 2 18, 9 2 9। আর কোন সংখ্যা দ্বারা করা যাচ্ছে 18কে ভাগ? 18, দেখো 18 নিজেকে দিয়ে করতে পারে, তাহলে এই সব সংখ্যাগুলো হলো এই 18-র গুণনীয়ক। এবার চলো আমরা গল্পে যাই। গল্পে যে বললাম না ভাই বোন ছিল, তো ওই ভাই বোন, একজনের নাম হচ্ছে সুমন, ভাইয়ের নাম, আর বোনের নাম হচ্ছে সুপর্ণা। তো তাদের বাড়িতে অনেক কিছু লোকজন এসেছে, আর তার বাবা মা বলেছে যে যারা আসছে বাড়িতে, একটা অনুষ্ঠান ছিল তো, লোকজন এসেছে, যারা আসছে তাদের জন্য মিষ্টির প্যাকেট তৈরি কর। তাদেরকে 18টা কালো মিষ্টি দিয়েছে আর 24টা দিয়েছে সাদা মিষ্টি। দিয়া বলে দিয়েছে আরে সবাই কিন্তু আবার মানে ওই কালো কেউ পছন্দ করে, কি আবার সাদা পছন্দ করে, দেখিস একটু দেখে শুনে এটা ঠিক করিস। তো ভাই বোন এবার পড়লো সমস্যায়, যে কেউ কেউ হয়তো কালো মিষ্টি চাইবে, কেউ সাদা মিষ্টি চাইবে, প্যাকেটটা কিভাবে করব।
তার মানে কালো মিষ্টির আলাদা প্যাকেট করতে হবে আর সাদা মিষ্টির আলাদা প্যাকেট করতে হবে। ওর মা আবার বলে দিয়েছে কম আবার দিস না কাউকে প্যাকেটে, একটু বেশি বেশি করে দিস, মানে সবচেয়ে বেশি যতটা দিতে পারা যাবে তো অতটা দিস। দিয়ে ওরা ভাবলো বেশি দিতে হবে, আলাদা আলাদা প্যাকেট, আবার এমনও করা যাবে না যে কোনো প্যাকেটে হয়তো সাদা মিষ্টি বেশি, কোনো প্যাকেটে কালো মিষ্টি কম, আবার কোনো প্যাকেটে কালো মিষ্টি বেশি সাদা মিষ্টি কম, এমনও করা যাবে না। মানে সমান সংখ্যক সাদা কালো সবই সমান রাখতে হবে, আবার সর্বাধিক রাখতে হবে। কিভাবে করা যায়? তো ওরা যখন তোমাদের মতন পঞ্চম শ্রেণীতে পড়তো তখন কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে শিখেছিল গণিতে, সেটা হচ্ছে গসাগু। আজকের পাঠে আমরা সেই গসাগু সম্পর্কে জানবো। হবে তারা এই গসাগুটা জানতো বলে এত সুন্দরভাবে প্যাকেটগুলো তৈরি করেছে যে প্রতিটা লোক এবং বাবা মাও পরে ওদের বুদ্ধি দেখে ওদেরকে খুব শাবাশি দিয়েছে, বাহ খুব ভালো। তো তারা কি করেছে, তারা এই 18 আর 24-এর গসাগু করেছে। গসাগু এটা একটা বড় নাম, তারই সংক্ষিপ্ত রূপ। গয় হচ্ছে গরিষ্ঠ, ছয় সাধারণ, গু দিয়ে গুণনীয়ক। এর আবার একটা ইংরেজি নামও আছে, HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর গুণনীয়ক। 18 আর 24-এর তারা গসাগু করেছে। কিভাবে করেছে? প্রথমে 18-র ফ্যাক্টর বের করেছি। দেখো আমরা 18-র ফ্যাক্টর আছে প্রথমে একটু জেনেছি, লিখি। হ্যাঁ 18 ফ্যাক্টর গুলো 1 2 3 6 9 আর কত 18। আর 24-এর গুণনীয়ক গুলো কি কি হবে বলো দেখি তোমরা। 1 হচ্ছে 2, 12 দুগুণী 24, 12 তাহলে হবে। 3 8 24, 3ও হবে। 4 6 24, 6 8, হ্যাঁ আর কত হলো 12 হলো, তাই না? আর 24 তো নিজের একটা গুণনীয়ক, তাই তো? দেখো আর কি কোনো গুণনীয়ক হবে? আর কোন সংখ্যা এমন আছে যেটা 24-কে সম্পূর্ণরূপে বিভাজ্য করতে পারবে? আর নেই। এবার তারা দেখলো এই 18-র গুণনীয়ক এবং 24-এর গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় কোন গুণনীয়কটা দুটোর মধ্যে আছে। তাহলে এর মধ্যেও 6 আছে, এর মধ্যেও 6 আছে। তাহলে এই এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 18 আর 24-এর গুণনীয়ক। তারা দেখলো যদি 18 আর 24-এর গুণনীয়ক বের করে আমরা প্যাকেটটা সাজাই, তাহলে যেমন বাবা মা বলেছে যে বেশি সংখ্যক দিতে হবে এবং যেন মিষ্টি পরে বেঁচেও না থাকে, প্যাকেট করার পর মিষ্টি সব শেষ যাতে হয়ে যায়, এটাকেও খেয়াল রাখতে হবে। দিয়ে তারা ঠিক করলো 6টা করে তাহলে আমরা মিষ্টির প্যাকেট করবো। তাহলে কালো মিষ্টি প্রতিটা প্যাকেটে 6টা করে দিচ্ছি। কটা প্যাকেট হবে বলো? 6 6 12, আর একটা প্যাকেট, 3টা প্যাকেট। তাহলে কালো মিষ্টি শেষ, সব প্যাকেটে 6টা। এটাও দেখো 6টা করে তারা দিচ্ছে। এটা কটা প্যাকেট হবে বলো দেখি? 4 6 24, তাই তো? তাহলে দেখো প্রতিটা প্যাকেটে সমান সংখ্যক মিষ্টিও থাকলো, মিষ্টি আর বেঁচেও থাকলো না, সব মিষ্টি প্যাকেটের মধ্যে চলে গেল। আবার কোনো মানুষের রাগও হবে না যে কেউ কালো মিষ্টির প্যাকেট নিয়েছে বলে বেশি বা কম, এসবও হলো না। তাহলে গসাগুর মধ্যে দিয়ে তারা এই সমস্যার সমাধান করেছে। তাহলে তোমরাও যদি গসাগুটা ভালোভাবে শিখে নাও, এমন কোন সমস্যার খুব সহজে সুন্দর সমাধান করতে পারবে। তাহলে আমরা দেখি এই 18 আর 24-এর মধ্যে সাধারণ এবং গরিষ্ঠ, হাইয়েস্ট সবচেয়ে বড় গুণনীয়ক কোনটা হচ্ছে? 6। তাহলে 18 এবং 24-এর গসাগু হলো 6। তাহলে বুঝতে পারলে কিভাবে গসাগু করতে হবে? চলো আরো একটা এক্সাম্পল দেখে বিষয়টা ভালোভাবে শিখে নি। তারপরে তোমাদেরও এমন কিন্তু সমস্যা আমি দেব, দেখি তোমরা কেমন ভাবে সমাধান করছো, সেই ভাই বোনের মতন তোমরা পারছো কিনা দেখি। চলো আরো একটা এক্সাম্পল নিয়ে দেখে নি। হ্যাঁ এরপরে তুমি আরো একটা এক্সাম্পল যদি দেখো, ইন্টারভিউ দেখছি তো আরো যে কোনো দুটো সংখ্যা নিয়ে তার গুণনীয়ক বের করে গসাগু কত হচ্ছে বের করছো, দিয়ে তারপরে বলছো যে আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখলাম? গসাগু শিখলাম। গসাগু কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে কোনো 1 বা 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়ক গুলোর মধ্যে যে গুণনীয়কটা সাধারণ বা কমন থাকবে সেটাই হবে আমাদের গসাগু, সেই সংখ্যাগুলোর গসাগু। এইভাবে তুমি শিক্ষার্থীদের দ্বারা সাধারণীকরণ করছো। এই হলো গল্পের ছলে তোমার এই গসাগুর শিক্ষা। তাকে তো বলো, আমি তোমাদের বলারই অপেক্ষা করছি। আমি এর কি কি সম্পর্কে জানতে হবে। অনুবন্ধ প্রণালী বা দুটো সাবজেক্টের মধ্যে যে সংযোগ ঘটানো হয়
এখানে বাংলাকে আমি ঢোকাতে পারি যে গ সা গু এই শব্দটি একটা মুন্ডমালা শব্দ, বা এটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যে কথাটা বলছেন। হুম, মানে এখানে একটা বাংলা সংযোগ ঘটাতে পারি অনলাইনে। বলতেই পারো, কিন্তু তুমি যখনই কোনো একটা কিছু বলবে তুমি খেয়াল রাখো যেন ওটা বাচ্চাদের মতন হয়, মানে এমন কিছু না হয় যেটা খুব বড়দের বোঝার, মানে তাদেরকে বললে হয়তো তারা বুঝতেই পারলো না। মানে এরকম কেউ হয়তো গাছেদের খাবার তৈরি এটা বলতে গিয়ে সূর্যালোকের যে ফোটন কণা, হ্যাঁ, এই সমস্ত ফিজিক্সের সঙ্গে সমন্বয় সাধন করতে গিয়ে বলছে গ্লুকোজ কি, গ্লুকোজের রাসায়নিক নাম, কেমিস্ট্রির সঙ্গে হয়তো কিছু বোঝাতে গিয়ে ওটা সঙ্গে সাধন করতে গিয়ে বলছে। কিন্তু মানে এমন বাড়তি এত কিছু বলবো না যে যেটা সমানে সাধন করলাম অথচ বুঝলোই না, অনেক বড়দের হয়ে গেল, এমনটা যেন না হয়, যাতে তারা অ্যাটলিস্ট বুঝতে পারে যে এটা বলা হচ্ছে। মানে যখন সমন্বয় সাধন হচ্ছে এমনি তুমি ইনফরমেশনটা জানাতে পারো যে তোমরা বড় হয়ে এগুলো জানবে, কিন্তু তুমি যখন সমন্বয় সাধন করছো তখন অ্যাটলিস্ট তারা যেন ব্যাপারটা বুঝতে পারে, এটা একটু খেয়াল রাখবে। সেটা এই টপিক না, যে কোনো টপিকের ক্ষেত্রে, না হলে সেই বিষয়ের সঙ্গে সমন্বয় সাধনটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এখানে যেমন ইংরেজি নামগুলো শুধু জানছে, তারা জানা উচিত, বইয়ে নেই কিন্তু তোমাকে জানিয়ে দিতে হচ্ছে, তাহলে ইংরেজি বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন হবে। বা তুমি এই কথাটা যেমন বললে যে এটাও বলতে পারো যে এই যে দেখো একটা বড় নামের প্রথম অক্ষরগুলো নিয়ে এটা হয়েছে, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, বা তুমি বাংলা যেটা বলছো সেটা বলতে পারো, অসুবিধা নেই। আমি বুঝতে পারলাম তোমার বিষয়টা, আমি দু একটা কথা বলছি, তোমার পাশাপাশি অন্যদেরও উপকার হবে। পূর্ব জ্ঞানের সঙ্গে সমন্বয় সাধন এটা আমার করতে হচ্ছে, অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন এটা আমাকে রাখতে হচ্ছে। এটা রাখার সময় আমার দুটো বিষয় খেয়াল রাখতে হবে। পূর্ব জ্ঞান যাতে করে এমন পূর্ব জ্ঞানটা হবে সেটা তার আগে থেকেই জানার কথা, ঠিক আছে। আর একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে, পূর্ব জ্ঞানে আমি বেশি সময় অতিবাহিত করতে পারবো না, তাহলে না হলে আমার ডেমোটা দেখানো হবে। অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন যখন আমি করব খেয়াল রাখতে হবে আমি যে সমন্বয় সাধন করলাম সে যাতে ওটা বুঝতে পারে যে হ্যাঁ আমি একটা ইংরেজি শিখলাম, আমি একটা বাংলার কিছু বিষয় যেটা তার বয়সের সঙ্গে যাবে। এটা করার পাশাপাশি তোমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন করতে গিয়ে আমি যেন সেখানে বেশি সময় অতিবাহিত না করি, তাহলে আমার ডেমো দেখানোটা ঠিকঠাক করে উঠতে পারবো না সময়ের মধ্যে, জাস্ট টাচ করে যাবে। এখানে ছবিগুলো আঁকতেও সহজ, ফোটা ফোটা দিয়ে মিষ্টি করা হয়ে গেল। চাইলে এখানে কালো মিষ্টি সাদা মিষ্টি কথাটা লিখতে পারো, আমি লিখলাম না, যে বাড়তি লেখা এক সময় যাবে আর বেশি লিখতে গিয়ে অনেক সমস্যা হয়, তাই আমি লেখাটা এখানে কালো মিষ্টির কথা অ্যাভয়েড করবো। এখানে আমার টিএলএম হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে যে মেথডটা ইউজ হয়েছে সেটা হচ্ছে স্টোরি টেলিং, গল্প চলা শিক্ষা। হ্যাঁ স্যার, কারণ ক্লাস 5 তো এখন আপারই ছিল, বলি। এবার ওরা প্রাইমারিতে আনার চেষ্টা করছে। এবার আমি বলি, তোমার মনে হচ্ছে যে ক্লাস 5 যেহেতু হাই স্কুলে ছিল তো তাইলে হয়তো তারা বড় বাচ্চা হিসাবে হওয়া উচিত, মানে এতদিন যেহেতু হয়ে উঠেছে, কিন্তু আদতে সেটা নয়। ক্লাস 4 আর 5 এর মধ্যে তেমন তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না, তার কারণ তাদের বইগুলো এক। আর এটা ঠিক ছিল না, এতদিনে যেটা করা হচ্ছিল ওটা ঠিক হতো না। এটা আপনি বলেছিলেন, এটার আমি উত্তর বলেছিলাম যে কেন ক্লাস 5 থেকে আনতে হবে। তো তোমার আমি একটু বলি, একটু শোনো, এই বিষয়টা একটু ক্লিয়ার। তুমি আই হোপ যে ওই ক্লাসটা দেখেছো, বা না দেখলে ওটা দেখেও নিবে। তো তোমার যে মনে যেটা হচ্ছে যে হাই স্কুলের একটা ক্লাসের বাচ্চাকে আমি পড়াচ্ছি, ক্লাস 5 মানে তোমার মনে হচ্ছে, মনে মনে তুমি এটা ঠিক করেছো যে আমি হাই স্কুলের বাচ্চাকে পড়াচ্ছি বা আপারের বাচ্চাকে পড়াচ্ছি, তাহলে প্রাথমিকে যেভাবে পড়াচ্ছি ক্লাস 4 কে তার থেকে তো একটা ডিফারেন্স হওয়ার কথা। বিষয়টা এমনটা নয়, ক্লাস 4 যেমন ভাবে পড়াচ্ছ ক্লাস 5ও সেই বাচ্চা, তারও বইয়ের নাম হচ্ছে পাতাবাহার, তারও আমার গণিত, হ্যাঁ, তারও বাটারফ্লাই, তারও উইংস। 6 তার না ইতিহাস আছে না ভূগোল আছে, তারও সেই আমাদের পরিবেশ। এবার ক্লাস 6 এ গিয়ে তুমি ওই আলাদা ডিফারেন্ট যে করা সেটা করতে পারবে, মানে 5-6 এর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু 5 আর 4 এর মধ্যে তেমন ডিফারেন্স নাই। এরপরে আমি তারপরেও তোমাকে কয়েকটা কথা বলবো। ক্লাস 5 এর বাচ্চাকে পড়াতে গিয়ে তুমি একটু হয়তো বেশি এমন করতে পারো, যেহেতু সে ক্লাস 4 পড়ে নিয়েছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সে জানে, কোনো একটা কবিতা যেটা পড়াচ্ছ ক্লাস 5 কে, যেখানে লেখক কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তুমি আর নতুন করে বলবে না, তুমি ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব জ্ঞান যাচাই করবে। আমরা এর আগে তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনেছি, বলো তো উনি কে ছিলেন, উনি বিশ্বকবি ছিলেন, তাই না? তো মানে প্রশ্নকরণের মধ্য দিয়ে তুমি কবি পরিচিতিটা করাবে, এটা করতে পারো। যেমন দেখলে আমি যখন এখানে এই যে লসাগু গসাগু একটু আপার মানে ক্লাস 5 তো এটা পড়াতে গিয়ে আমি গুণনীয়ক কি, মানে এটা তারা জানে পূর্বজ্ঞান যাচাই সঙ্গে প্রশ্নকরণের মধ্যে দিয়ে পূর্বজ্ঞান যাচাই করলো। তো বাংলা কবিতা পড়াতে গিয়েও কবি পরিচিতিটা তুমি একটু
মানে ওই প্রশ্নকরণের মধ্যে দিয়ে করতে পারো। আরেকটা করতে পারো, সেটা হচ্ছে যে মানে যে কবিতাটা পড়াচ্ছ সেখানে তুমি না মানে এই 4-5 এর ডিফারেন্সের কিছু না, তুমি যখন 5 এর কবিতা পড়াবে সেখানে কঠিন কঠিন কিছু শব্দ থাকবে, এটা তো 4 ছিল না, সেটাকে তোমাকে বলতে হবে যে এই শব্দটার মানে কি কবিতাটা পাঠ করার পর প্রতিটা শব্দ ধরে ধরে। একই রকম ভাবে 4এও তাই ছিল, শব্দগুলো মানে কি বলতে চেয়েছেন সেটা বল, 5এও তাই, খুব একটা আলাদা ডিফারেন্সিয়েট হবে না। শুধু এটাই ডিফারেন্ট হবে যে ক্লাস 5 এর যে কবিতা তার মান হয়তো 4 এর থেকে একটু উন্নত হবে, তো সেটাকেও তোমাকে সহজ করে বাচ্চাকে বোঝাতে হবে। তার মধ্যে শক্ত যে শব্দগুলো আছে সেগুলোর কি অর্থ সেগুলো বলে দিতে হবে, এর বাইরে কিছু নেই। তুমি প্রশ্নটা করেছিলে তো তোমার কি মানে আমি যে বললাম তাতে কি তোমার বোঝা হলো, বা মনের ভেতরে তোমার ওই যে প্রশ্নটা ছিল হ্যাঁ সেটার স্যার, সমাধান হলো? মানে হ্যাঁ স্যার, সমাধানটা এটাই হলো যে আমি পূর্বজ্ঞান যাচাই করতে গিয়ে আমি তাদেরকে প্রশ্নকরণের মাধ্যমে কিছু জানার চেষ্টা করব এবং তাদের পূর্বজ্ঞানটা যাচাই করব। আর যেহেতু তারা তথ্যগুলোকে অলরেডি ক্লাস 4 অবধি অনেক কিছু জেনে গিয়েছে তাই জেনে গেছে, হ্যাঁ সেই প্রসেসই ভাবে এগোবো। আর আর কি বুঝলে? আর বুঝলাম ওদের মানে গ্রামাটিক্যাল ভাবে কিছু জিনিসগুলোকে ওদের মধ্যে, যেমন আমরা শ্রেণী ভাগ করে করতে পারি, যেটা এবিসি, তাহলে তোমরা এই হিসেবে এই অর্থগুলো বলো বা এই শব্দগুলো, মানে যেভাবে খেলার চলেটা একটু ম্যাচুর ভাবে ইয়ে করবো, মানে একদম বাচ্চা হিসেবেও নয়। দেখো তুমি এরকম করতে পারো, সন্ধি আছে না, ক্লাস 4 সে সন্ধি শিখে গেছে তাই তো, বিসর্গ সন্ধিরও মনে হয় কয়েকটা উদাহরণ আছে, আমি সন্ধি করিয়েও ছিলাম, বলো রেসপন্স করো। হ্যাঁ স্যার, সন্ধি করেছিলেন আপনি। ঠিক আছে ব্যাস। তো এবার তুমি কবিতা পড়াতে গিয়ে সাপোজ আমি জাস্ট ফর এক্সাম্পল নিচ্ছি যে ওখানে একটা শব্দ এলো সূর্যোদয়, হ্যাঁ সূর্যোদয়, তো এটাকে তুমি এক্সপ্লেন করবে, মানে এটা সূর্যোদয় কি এর অর্থটা তুমি বাচ্চাকে বলছো। তো ক্লাস 3 কোনো বাচ্চাকে সূর্যোদয় বললে তুমি এরকম বলছো, সূর্যোদয় হচ্ছে সূর্য যে উদয় হচ্ছে সকালবেলায়, সূর্য কোন দিকে ওঠে বলো তো দেখি? পূর্ব দিকে ওঠে তাই তো, পূর্ব দিকে উদয় হয়, এই সূর্যের ওঠাটাকেই বলা হচ্ছে সূর্যোদয়। এটা ক্লাস 3 বাচ্চা, তার কারণ সে সন্ধি জানে, ক্লাস 4 সন্ধি শিখেছে, ক্লাস 5 এবার সূর্যোদয় বলছো। তুমি বলছো আচ্ছা ক্লাস 4 আমরা সন্ধি শিখেছিলাম না, বলো তো সূর্যোদয়ের সন্ধি কি হবে? সূর্য যুক্ত উদয়, সূর্যের উদয়। ডিফারেন্সটা তুমি করতে পারলে, বুঝতে পারলে? মানে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লাস 3 আমি যখন বোঝাচ্ছি তখন আমি পুরোপুরি অর্থটাকে বিশ্লেষণ করে বোঝাচ্ছি, আর যখন ক্লাস 4 যাচ্ছি তখন আমি শব্দ দুটো যে যুক্ত হচ্ছে সেই জায়গাটা বিশ্লেষণ করছি, কিভাবে সন্ধিটা তৈরি হচ্ছে, মানে হ্যাঁ স্টেপ বাই স্টেপ। ক্লাস 3 তো একেবারে ছোট বাচ্চা, বিষয়টা জানে না সূর্যোদয়টা কি, তো ওটা বলা হচ্ছে, তার পূর্ব জ্ঞান এখানে আমি যাচাই করছি সূর্য যে পূর্ব দিকে ওঠে এটা জানে কিনা। কিন্তু যখন ক্লাস 5 গিয়ে ওই সূর্যোদয়টা বলছি তখন তার আমি সন্ধি দেখছি, তখন আমি বলছি না সূর্য কোন দিকে উঠে বলতো, সূর্যের উদয় ওঠা, সূর্যের ওঠাটাই সূর্যোদয়, এটা আর বলছি, আমি বলছি যে শব্দটাকে ভাঙো, দিয়ে দেখো এর ভেতরে অর্থ আছে, আমাদের হয়ে যাবে। স্যার ইউটিউবের ক্লাসগুলো আপনার দেখছি, দেখছো কেমন লাগছে? হ্যাঁ স্যার খুব ভালো লাগছে, মানে আরেকবার রিভিশন হচ্ছে, ভালো লাগছে। আপনি খুব মানে কম্প্যাক্টের মাধ্যমে টু দা লাইন গুলো সেগুলো আপনি ইয়ে করে দিচ্ছে, তার জন্য আরো ভালো লাগছে। কিন্তু ইউটিউবে তুমি যদি দেখো না, শুধু ইউটিউবে দেখে আমি পার্সোনালি বিলিভ করি, আমি জানি না তোমার কি মনে হচ্ছে, খুব একটা লাভবান তুমি এখানে ডিটেলসে বিষয়গুলো জেনে গেছো বলে ইউটিউবে যখন দেখছো তোমার কাছে ওটা খুব ইজি লাগছে, কিন্তু ওখানে যেহেতু কম্প্যাক্ট থাকছে, মানে আমাকে ওখানে 1 ঘন্টার মধ্যে আনা হচ্ছে, ওই ক্লাসটা দেখবে তোমাদের এখানে যখন করে, যেমন আজকে 2.5 ঘন্টা ক্লাস হোক, আমি ইউটিউবে করালে কি থোড়া এটা 2.5 ঘন্টা হবে, এটাকে আমাকে ওই 1 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট তারও অনেক কিছু ইনফরমেশন থাকবে। তো আমার পার্সোনালি মনে হয় যে জানে বিষয়গুলো, একটু জ্ঞানের গভীরতা আছে, সেই ইউটিউবে দেখবে খুব ভালোভাবে তৈরি, মানে বুঝে নিবে ক্লাসটা দেখে। কিন্তু যাদের একটু ল্যাক আছে তার শুধু ইউটিউবে, যদি আমি আমার ক্লাসের কথা বলবো, অন্যরা হয়তো ডিটেলসে করাতে পারে, কিন্তু আমার মনে হয় যে একটু ধরতে অসুবিধা হবে। তোমরা এটা দেখে নিতে বলে ইউটিউবটা তোমাদের ভালো লাগে। আর কমেন্ট গুলি আমি পড়ি, সব কমেন্ট যদি লিখে যে স্যার সপ্তাহে আমাকে ক্লাস দিন, এই দিন এই দিন, দেখছি যে 48টা কমেন্ট, আমি ক্লাস দেখি আর শুধু কমেন্ট গুলি পড়ি। তুমি সেই মানুষ ক্লাস দেন বলো না না, আমি বলি না, অনেকে তো বলে দেখেছি। ও আচ্ছা, অন্যান্যরা বলেছে। হ্যাঁ আমি শুধু দেখি যে আপনার প্রিভিয়াস কিছু রেকর্ডে আমি 3 জনের ডেমোর, আপনি মানে ডেমো না ইন্টারেক্টিভ যে ক্লাস হয় না,
একটা ইন্টারভিউ টাইপের নিয়েছিলে আপনারা 3 জন মিলে, টিচার মিলে। তো সেখানে 3 জন ছেলে আপনি করেছিলেন, আর 2 জন ছেলে 1 জন মেয়ে। ওই যেটা 3 জন আপনি যারা আপলোড আমরা করেছিলেন। ইন্টারভিউ নিচ্ছিলাম, যে হ্যাঁ, ইন্টারভিউ হ্যাঁ। আমি যে নিয়েছি তার মধ্যে একজন কিন্তু এখন ডিএসপি। আচ্ছা, তার একটা আপনি ছোট পরে দিয়েছিলেন, তারই শুধু পার্সোনাল পরে একটা দিয়েছিলাম। করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো মানে ওই 3 জনের আমি মানে তারা এখন কি জায়গায়, মানে তারা করতে পেরেছে? এখন কোন 3 জনের কথা বলছো না, আমার ঠিক খেয়াল নেই, তাহলে আমাকে একবার দেখতে হবে। আমি নিয়েছি অনেকে, তার মধ্যে থেকে হয়তো 1-2 জনের আমি ইউটিউবে দিয়েছি। হ্যাঁ, রায়গঞ্জের একজন মানে ছিল। হ্যাঁ হ্যাঁ, রায়গঞ্জের ছিল, আমাকে দেখতে আরেকজন হবে। ছিল। হ্যাঁ, আরেকজন একটা বুঝতে মেয়ে পেরেছি। ছিল, আরেকজনটা খুবই সুন্দর ছিল। হ্যাঁ, আরেকজন একটা প্রশ্ন উত্তর খুব ভালো ছিল। আমি এক্স্যাক্টলি একটা খেয়াল মেয়েরও করতে ছিল। পারছি না, তবে তারা মেসেজ করেছিল, মানে পাওয়ার পরে তাদের মধ্যে অনেকেই মেসেজ করেছিল হ্যাঁ হয়েছে। এই তোমরা দেখেওছো তো, তাদের মধ্যে অনেকেরই ছিল, যারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে তোমারও অনেকেই তোমরা ছিলে। প্রিভিয়াস গ্রুপ একটা ছিল না, যেখানে সকলেই ছিল, তোমাদের মধ্যে তো অনেকে ছিল মনে হয় প্রথমের দিকে ওই গ্রুপে 2022। আমাকে দেখতে হবে যে স্যার আপনার কার দিয়েছি আর কি আছে না আছে। মানে স্যার আপনার পড়ানো নিয়ে তো কিছু বলারই নেই, মানে আপনার যে ভাষার যে প্রয়োগ মানে লেখাগুলোর মধ্যে, মানে মনে হচ্ছে না সত্যি কি ফুটে বলবো? আছে। আর তারপরে তাছাড়াও কি বলুন তো স্যার, মানে আপনার যে দায়িত্ব, মানে যে আজকে আমার পড়ানোর সময় আছে, যে আমি আসবো মানে পড়ানো, মানে এইরকম স্যার আমি কোথাও দেখিনি। মানে আমিও পড়েছিলাম টেটের সময়, তো স্যাররা বলতেন আজকে নয় কালকে ক্লাস হবে, কাল নয় পরশু ক্লাস হবে, কিন্তু আপনার মতন দায়িত্ব স্যার কোনো স্যারেরই আমি দেখিনি। ওই প্যাভলভের শিক্ষা তত্ত্বটা জিজ্ঞেস করলেন কি, সেটা বললো প্রাচীন অনুগত। তো বলছে ওটা আপনি শিক্ষা ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন, প্রয়োগ প্রাইমারি করবেন। যে প্রয়োগ করবেন, এইরকম একটা কোশ্চেন করলেন আপনি। মানে লাস্টের দিকে ছোটখাটো প্রশ্নের অ্যান্সার গুলো বললেন, ও মানে ওইটা নিয়ে অতটা করলেন না। ওর যে কিছু কিছু জায়গায় আটকাচ্ছিল সেগুলো নিয়ে আপনি বলে দিলেন। অনুবর্তন তত্ত্ব, কন্ডিশনিং থিওরি, যেটা কন্ডিশনিং থিওরির সঙ্গে আজকে আমি মনে হয় বললাম যে ড্রিল মেথড, কন্ডিশনিং এর সঙ্গে ড্রিল মেথডের একটা সংযোগ মানে একটা সম্পর্ক আছে। তো ওখানে যেমন প্যাভলভের কি হচ্ছে, ওই কুকুরকে খাবার দিচ্ছে একটা নির্দিষ্ট সময় ঘন্টার মধ্য দিয়ে, তো সে ঘন্টার ধ্বনি হলেই তার জিভ দিয়ে লালাকরণ হচ্ছে। মানে কোন একটা পার্টিকুলার সময়ে কোনো একটা কন্ডিশনিং এর মধ্য দিয়ে ভেতরে বা কারো মধ্যে কোন রকমের উত্তেজনা সৃষ্টি করা, ওখানে যেমন লালাকরণ হচ্ছে, এটাই ব্যাপার। তো এটা কিভাবে প্রাথমিকে তুমি কাজে লাগাবে? তুমি এটা বলছো যে স্যার অনুবর্তন তত্ত্ব কন্ডিশনিং এ কি করা হয়, কোন একটা বাহ্যিক উত্তেজকের সঙ্গে অপর একটা শারীরবৃত্তীয় উত্তেজনার সম্পর্ক স্থাপন বারবার সেই ক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটানো হয়। তো বিদ্যালয়ে আমরা যখন শিক্ষার্থীদেরকে অভ্যাস করে তোলার ক্ষেত্রে আমরা এই কন্ডিশনিং থিওরিটা ব্যবহার করতে পারি। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রেয়ার করানো, এবং প্রেয়ারের জন্য বারবার না ডেকে ঘন্টা ধ্বনির মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া যে এখন প্রেয়ার হবে, বা ঘন্টা ধ্বনির মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া এখন টিফিন হবে। তো এটাই হচ্ছে কন্ডিশনিং থিওরি। আবার কোন একটা বাচ্চা কোনো কিছু যদি ভালো করে তার প্রশংসা করা, এবং সে ওই প্রশংসা শোনার জন্য সেই ভালো ক্রিয়াটা করতে চাই। তো প্রশংসার সঙ্গে তার কাজ করার যে বিষয়টাকে, সেটাকে কন্ডিশনিং করে দেওয়া যেতে পারে। সেটা একটা, যেমন প্যাভলভের অনুবর্তন ক্রিয়ায় যেমন ঘন্টা ধ্বনির সঙ্গে সঙ্গে কুকুরকে খাবার দেওয়া হচ্ছে, একটা উত্তেজনা তার মধ্যে সৃষ্টি করা হচ্ছে ঘন্টা ধ্বনির মধ্যে দিয়ে। তো এখানেও আমরা তাকে ভালো ছেলে বা ভালো মেয়ে, তার সুনাম, তার এটার মধ্যে দিয়ে কোনো একটা কাজ বা ভালো কিছু করার জন্য তাকে অনুপ্রাণিত করা যেতে পারে। মেনলি হচ্ছে ওই সময়ের সঙ্গে চলা, মানে ঘন্টা পড়ছে প্রেয়ার শুরু করা, ঘন্টা পড়ছে টিফিনের জন্য যাওয়া, ঘন্টা পড়ছে ক্লাস শুরু হওয়া, এইগুলোর সঙ্গে অনুবর্তন তত্ত্বের একটা মিল আছে। তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি এত কিছু বলবে না, তোমাদের বোঝানোর জন্য বললাম। তুমি বলছো যে স্যার প্যাভলভের প্রাচীন অনুবর্তন ক্রিয়ায় প্যাভলভ যেমন ঘন্টা ধ্বনির সঙ্গে কন্ডিশনিং করে কুকুরের জিভের লালাকরণ তার একটা সম্পর্ক স্থাপন করেছিল, তেমনই ভাবে আর এটা বারবার করার মধ্য দিয়ে এই কন্ডিশনিংটা তার সেই কুকুরের মধ্যে তৈরি হয়েছিল। একই রকম এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আমরাও শিক্ষার্থীর মধ্যে সুঅভ্যাস গড়ে তুলতে পারি। যেমন বিদ্যালয় শুরুর প্রেয়ার লাইনে সকলে সারিবদ্ধভাবে দাঁড়াবে, এর জন্য প্রতিদিন না বলে তাদেরকে কিছুদিন ঘন্টা ধ্বনি এবং কিভাবে দাঁড়াবে সেটাকে যদি কিছুদিন ঠিক করে দেওয়া হয়, কিভাবে দাঁড়াবে, কিভাবে আসবে,
এগুলো যদি কিছুদিন করার মধ্যে দিয়ে তার অভ্যাসে পরিণত করা হয়, তাহলে তারপর থেকে প্রেয়ারের ঘন্টা ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে তারা সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। একই রকম টিফিনে যখন মিড ডে মিল খেতে আসবে, সকলে একসঙ্গে তাড়াহুড়ো করে যদি আসতে যায়, অনেকের অসুবিধা হতে পারে, আর একই সঙ্গে যদি দাঁড়িয়ে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো তারা কিভাবে সুষ্ঠুতার সঙ্গে এসে মিড ডে মিলের খাবার নিবে, এটা তাদেরকে ঘন্টা ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের একজন শিক্ষক বা 2-3 জন শিক্ষক মিলে তাদেরকে বিষয়টা শেখাবে, এবং বারবার এটা করার মধ্য দিয়ে তাদের মধ্যে এই ব্যাপারটা কন্ডিশনিং হয়ে যাবে। তো প্রাচীন অনুবর্তন তত্ত্বকে এইভাবেই অভ্যাস গড়ে তোলার জন্য কাজে লাগানো যেতে পারে। দেখবে তোমরা ওখানে মানে পড়েওছো যে কন্ডিশনিং থিওরিকে শিক্ষার্থীর মধ্যে অভ্যাস গড়ে তোলার জন্য কাজে লাগানো যেতে পারে। তো শুধু এই লাইনটাও বলতে পারো, দেখবে ইন্টারভিউয়ারের কেমন মুডের উপর আছে। যদি দেখো যে বেশি এক্সপ্লেনেশন করা যাবে না, শুধু একটা লাইনে বলা দরকার, তাহলে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলছো যে স্যার প্রাচীন অনুবর্তন তত্ত্বটাকে কাজে লাগিয়ে আমি শিক্ষার্থীদের মধ্যে অভ্যাস গড়ে তুলতে পারি, ব্যাস। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কিভাবে করবে, তাহলে আগে যেভাবে বললাম সেভাবে বলবে। বোঝা গেল? এরকম আরো কিছু আছে, মানে যেমন 1 লাইন বা 2 লাইনের মধ্যে অ্যানসারটা আমি কমপ্লিট হতে পারে। শেষে ওই যে 1 লাইন বললাম ওটা বলবে প্রথমে, তারপরে তোমাকে যদি জিজ্ঞাসা করেন যে কিভাবে আপনি অভ্যাস তৈরি করবেন, তার মানে ওনারা পুরো এক্সপ্লেনেশনটাই চাইছে, পুরোটা এক্সপ্লেন করবে। যেহেতু এটা বইয়ে আছে, তো বইয়ের ভাষাটাই পুরো বলে দিলে যে স্যার অনুবর্তন তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীর মধ্যে অভ্যাস গড়ে তুলতে পারি। এটা যেমন প্রাচীন অনুবর্তন তত্ত্ব, তেমন সক্রিয় অনুবর্তন তত্ত্ব।